শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। আপনারা দেখেছেন যে কসবাতে চাকরিহারারা যারা গিয়েছিল সেই জায়গায় তাদেরকে মারধর করা হয়, তাদেরকে লাথি মারা হয়। সেই পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে মামলা হয় এবং সরকার পক্ষ 15 থেকে 16 জনের বিরুদ্ধে মামলা করে। ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে মাত্র 2 জনকে সাসপেন্ড করা হয় এবং ওসিকে শোকজ করা হয়। মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল। সেই যে মাস্টারদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল রাজ্য সরকার বা প্রশাসন, সেগুলো কিন্তু খারিজ হয়ে গেছে। কি হচ্ছে আজকে কোর্টে আমরা বিস্তার শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশেষ অ্যাডভোকেট রাহুল দাস মহাশয়। আজকে যে সেই মামলার আমাদের হেয়ারিং ছিল এবং সেই মামলার সেই শুরুতেই হেয়ারিংয়ে আমি আন্ডার সেকশন 223-তে একটা এফআইআর খারিজের জন্য বা এফআইআর স্টের জন্য আমরা অ্যাপিয়ার করি এবং আন্ডার সেকশন 173-তে অফ বিএনএসএস এটাতে পুলিশ অফিসারকে টার্মিনেশনের জন্য পরিষ্কার বলা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটা ফাইল হয়েছিল এবং এই মামলার হেয়ারিংও আজকে সেখানেই ছিল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের আন্ডারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এফআইআরটাকে স্টে করানো হয়। 3 সপ্তাহের মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে বলা হয় এবং সেই দিনকের ভূমিকা কলকাতা পুলিশের তরফ থেকে কি নেওয়া হয়েছিল তার জন্য পুলিশ কমিশনার যিনি বর্তমান আছেন মনোজ বর্মা স্যার, ওনাকে পরিষ্কার বলা হয়, ওনার রিটেন স্টেটমেন্ট চাওয়া হয়, এক্সপ্লেনেশন। এবং আজকে শুনানিতে ভার্চুয়ালি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী উনি অ্যাপিয়ার হয়েছিলেন এবং উনি অ্যাপিয়ার হয়ে প্রথমেই এই জন্য পুরো বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে পরিষ্কার বলেছিলেন যে এটা তো আমার তরফ থেকে কোনো রকম কোনো ইনস্ট্রাকশন যায়নি। স্বরাষ্ট্র সচিব বলেছিলেন যে 9 এপ্রিলের ঘটনাতে স্বরাষ্ট্র সচিবের তরফ থেকে কোনো রকম ইনস্ট্রাকশন বা নবান্ন থেকে মানে সচিব পর্যায়ের থেকে কোনো রকম লাঠিচার্জের ইনস্ট্রাকশন ছিল না। তাহলে আমরা তখন বলি তাহলে বাকি থাকে তাহলে পুলিশ কমিশনার, তাহলে পুলিশ কমিশনারের ভূমিকা কী ছিল প্রশ্ন আমরা জানতে চাই আদালতের কাছে। এবং কোর্টের তরফ থেকে মহামান্য জাস্টিস তীর্থঙ্কর ঘোষ উনি পরিষ্কার জিজ্ঞেস করেন যে পুলিশ কমিশনারের ভূমিকা কী ছিল, সেটা আগামী 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে। এবং এই 3 সপ্তাহের মধ্যে এসআই অরুণাভ সাহা এবং এসআই রিটন দাস, যারা কিনা কসবা কাণ্ডে লাথি মেরেছিল বা লাথি মারার জন্য প্রসিদ্ধ হয়েছিলেন, কুখ্যাত হয়েছিলেন মিডিয়াতে, তাদেরকে 3 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেওয়া হয় এবং পরিষ্কার বলা হয় কোনো রকম কোনো তদন্তের শীর্ষে বা তদন্তের টিমের মধ্যে তাদেরকে রাখা যাবে না। আইসিকে এক্সপ্লেনেশন শোকজ করা হয়, আইসিকে শোকজের জন্য মানে শোকজের রিপ্লাই দিতে বলা হয় 3 সপ্তাহের মধ্যে। আর যে মাস্টাররা গিয়েছিল কসবাতে তাদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা? তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, জোড়া এফআইআর করা হয়েছিল, 2টো এফআইআর করা হয়েছিল। একটা এফআইআর ছিল যেটা হচ্ছে আপনার জিনিসপত্র ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, এবং আরেকটা এফআইআর করা হয়েছিল যেটা হচ্ছে আপনার পুলিশকে অ্যাসল্ট করা, ডিউটি অফিসারকে অ্যাসল্ট করা, ডিউটি অফিসারকে মারধর করা। তখন আমরা পরিষ্কার বলি যদি ডিউটি অফিসারকে, আমরা সেদিনই বলেছিলাম যে ডিউটি অফিসারকে যদি মারধর করা হয় তাহলে ডিউটি অফিসারের নাম পাবলিক ডোমেনে কলকাতা পুলিশের তরফ থেকে আনছে না কেন, 1, 2 যদি মারধর করা হয় তাহলে তার মেডিকেল রিপোর্ট কোর্টে প্লেস হয়নি কেন, বরং যারা মার খেয়েছে তাদের মেডিকেল রিপোর্ট অলরেডি কোর্টে অ্যানেক্স করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, নট অনলি ফর দ্যাট, কলকাতার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে এর কমপ্লেন করা হয়েছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে অলরেডি এর কমপ্লেন রেজিস্টার্ড হয়েছে। এই কেস কতজনের বিরুদ্ধে মামলা করেছিল সরকার পক্ষ? যে আপনাদের যারা চাকরিহারা যারা ওখানে ছিলেন টোটাল 12 থেকে 16 জনের নাম ওরা আইডেন্টিফাই করতে পেরেছিল, সেই জন্য 12 থেকে 16 জনের এগেনস্টে মামলাটা করেছিল। সেই মামলা হয়েছিল, এফআইআর হয়েছিল, মামলা হিসেবে হয়নি। এফআইআর এর উপর আজকে স্টে করা হলো, এফআইআর এর উপর আজকে স্টে দিয়ে দিল, মামলা না মানে এফআইআর করা হয়েছিল। সেই এফআইআর কি বাতিল করা হলো? সেই এফআইআর কে স্টে করা হলো, বাতিল হয়ে গেল। এই যে যারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা বিখ্যাত হলো, দেখলাম যে পুলিশগুলো যে মাস্টারদেরকে মারছিল, লাঠি মারছিল, ডান্ডা মারছিল, এদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নিচ্ছে সরকার? তো কিছুই নিচ্ছে না, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে নেওয়া হচ্ছে। আমরা তো পরিষ্কার বললাম যে জুডিশিয়ারি সিস্টেমে আন্ডার সেকশন 223-তে under section of 223 of BNSS and 178 of 173 of BNSS, যার ভিত্তিতে এফআইআর স্টে এবং টার্মিনেশন, যেটা আন্ডার সেকশন 173-তে টার্মিনেশন। আমি আগের দিনই বলেছিলাম যে একটা বস্তার একটা আলু গোটা আলুকে পচিয়ে দেয়, গোটা বস্তাকে পচিয়ে দেয়। তো এরকম কিছু আইডেন্টিফাইড যারা কনস্টেবল পর্যায়ের অফিসার বা যারা পুলিশের ভেতরে আছেন তাদেরকে এই সিস্টেমের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রাখলে আগামী দিনে পাবলিকের বা সাধারণ মানুষের নিরাপত্তা কোথাও একটা মনে হয় হানি হতে পারে। কারণ যেখানে আমরা জানি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশের রাজ্যের ভেতরে এবং
দেশের নিরিখে সেটা দায়িত্ব বিএসএফ এর বা আর্মিদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেই নিরাপত্তা সুনিশ্চিত না করা হয় এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে গিয়ে পাবলিককে যদি পুলিশেরই মার খেতে হয় অকারণে, তাহলে সেই জায়গায় আমার মনে হয় বা আমাদের মনে হয় যে ওরকম পুলিশকে পুলিশ ডিপার্টমেন্টে রাখা পুলিশ ডিপার্টমেন্টের বদনাম। আমার আপনার এবং আপামর জনগণের ট্যাক্সের পয়সা এই পুলিশ প্রশাসনের মাইনে দেওয়া হয়। সেই পুলিশ প্রশাসন আপনাদের সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের বহাল চাকরি দেওয়া হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাউকে খামচে দিচ্ছে, কাউকে লাথি মারছে, কাউকে ডান্ডা দিয়ে পিটাচ্ছে। কেমন কেন? এখন সেটাই তো বলছি যে পুলিশের পরিষ্কার মোটিভটা বুঝতে হবে। এবং কিছু পুলিশ আছে, আমি আগেও বলছি যে সব পুলিশ ডিপার্টমেন্ট, ওটা পুলিশ ডিপার্টমেন্টের সবাই এরকম নয়, বাট কিছু পুলিশ আছে যারা হয়তো তারা প্রমোশনের লোভে বা তারা হয়তো দেখুন গিয়ে কোনো রকম কোনো শাসক দলের সাথে অ্যাটাচ হয়ে আছে, কোনো পাড়ার কোনো স্তরের নেতা হয়তো, তো তারা সেইভাবে রাজনৈতিকভাবে তাদেরকে বদলা নেওয়ার জন্য সেই পোশাক ছেড়ে তো বদলা নিতে পারবে না, তো পোশাক পরে তারা বদলা নিচ্ছে। এটা খুব সিম্পল। আমি তো আগের দিনও বলেছিলাম হয়তো পুলিশ ডিপার্টমেন্টে তার প্রমোশনও হয়ে যেতে পারে এই দুজনকে দুজন লাথি মেরেছে বলে। হয়তো এটা কোনো মন্ত্রী বা কোনো আমলা মানে কোনো এমএলএর চোখে এসছে, তারপরে তার ভিত্তিতে হয়তো রেকমেন্ডে তার প্রমোশন হয়ে যেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি তাদের এই প্রমোশনটা তো আটকে গেল, মানে 3 সপ্তাহের জন্য তারা সাসপেন্ড। এবার পরবর্তী সিদ্ধান্ত কি হবে, তাদেরকে টার্মিনেট করা হবে না তারা সাসপেনশনেই থাকবে, সেটা পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী দিনে 3 সপ্তাহ পরে জানা যাবে। এই যে আপনি বলছেন তাদেরকে প্রমোশন হতে পারে, তো যারা লাথি মারছে, যারা খামচে দিচ্ছে, যারা ডান্ডা দিয়ে পেটাচ্ছে মাস্টার এবং সাধারণ মানুষদের, তাদের প্রমোশন যারা দিচ্ছে তারা কারা? তারা তো অবশ্যই সরকার পক্ষ। কারণ আমি তো বলছি সরকার শুরুতেই আমি বলেছি যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলন ছাড়া মানে আপনার এসএসসি ক্ষেত্রে এত বড় স্ক্যাম হতে পারে না। এবং এসএসসিতে সব থেকে বড় বেনিফিশিয়ারি যদি কেউ থাকে এই টোটাল স্ক্যামে, তাহলে সেই ব্যক্তিটার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যে চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তো আগেও বলেছি যিনি কিনা সব থেকে বড় কথা, যিনি কিনা নবান্নে বসে যেদিন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বেরোয় আর সুপ্রিম কোর্টের রায় বেরোয়, যিনি কিনা নবান্নে বসে পরিষ্কার বলেছিলেন আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, তারপর কন্টেম্প অফ কোর্ট হওয়াতে তারপরে তার মুখে এই কথা শোনা যায়নি। নেতাজি ইন্ডোরে যখন এই সভা হয়, নেতাজি ইন্ডোরে উনি চাইলেই পারতেন যেই মাদার ডিভাইস সিবিআইর তরফ থেকে কোর্টে হ্যান্ড ওভার করা হয়, কোর্টে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং কোর্টে হ্যান্ড ওভার করে আমাদেরকে নেতাজি ইন্ডোরে যে সভা ডাকা হয় সেখানে চাইলেই পারতেন মিরর শিট দিতে, ওএমআর শিট দিতে, প্রকাশ করে দিতে, কিন্তু উনি তো প্রকাশ করেননি। ওনার এসএসসি দপ্তরের কাছে সমস্ত ডেটা আছে, সমস্ত ডেটা থাকার পরেও উনি প্রকাশ করেনি। তার কারণ তো বুঝতে হবে, কারণ প্রকাশ করলে তো উনি প্রমাণিত, আজকের তারিখে এটা প্রমাণিত সত্য ওনার মন্ত্রক ঘুষ খেয়েছে, টাকা নিয়েছে। গোটা শিক্ষা দুর্নীতিতে শিক্ষা সেল জেলে পড়ে আছে। আর মমতা ব্যানার্জি যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে, সেই মমতা ব্যানার্জি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেয়, মমতা ব্যানার্জির সই ছাড়া তো সেই জিনিস হওয়া সম্ভব না। তাহলে সব থেকে বেনিফিশিয়ারি যদি হয় তাহলে মমতা ব্যানার্জি ছাড়া তো আর কেউ হতে পারে না, এটা পরিষ্কার। তার জন্য তো কেন্দ্র সরকার সিবিআই এবং ইডি বাদ দিয়েছে, তাহলে সিবিআই ইডি সিবিআই ইডিতে তদন্ত করেছে এবং সিবিআই তদন্ত করার পর স্পেসিফিক ইনফরমেশন তারপর সিবিআই তদন্ত করেছে। পার্থ চ্যাটার্জি আমরা সবাই দেখেছি, গোটা ইন্ডিয়া দেখেছে যে একটা মন্ত্রীর বাড়ি থেকে এত পরিমাণে কানি টাকা এবং টাকা আনতে, টাকা গোনার জন্য মেশিন টাকা আনার জন্য মেশিন আনা হচ্ছে না, টাকা গোনার জন্য সঠিক অ্যামাউন্ট কত, শুধু টাকা নয়, গোল্ড প্লেট, গোল্ড চেন, সবকিছুই আমরা তো দেখেছি। এগুলো সিবিআই ইডি তাদের কাজ করেছে এবং তার ভিত্তিতে এত বড় একটা স্ক্যাম সামনে এসছে।